প্রেম পিপাসা পর্ব ৫। ভার্সিটির ক্যাম্পাসে ঝকঝকে রাস্তায় গাছে জমে থাকা পানি টুপটুপ করে পড়ছে। রাতে অল্প স্বল্প বাড়িধারা নেমেছিল ধরিত্রীতে। বাড়িধারার বিন্দু বিন্দু জলকণা প্রকৃতির মাঝে সতেজতা এনে দিয়েছে। গাছের পাতা স্নান করে উঠেছে টুপুর টুপুর বাড়িধারার জলকণায়। সেই জলকণা ফোটায় ফোটায় পড়ে গিয়ে দখল করেছে ভূপৃষ্ঠ। বৃষ্টি থেমে গেলে হাওয়ায় একটা ঠান্ডা শীতল আমেজ। অঙ্কিতা আপন ছন্দে ভার্সিটির ক্যাম্পাসে হাঁটছে। ওর মাথা নিচু, চোখে মুখে চিন্তার ছাপ। চিন্তার কারণ সায়র নামক উগ্র ছেলেটা। কে জানে কখন হুট করে সামনে এসে পাবলিক প্লেসে কি করে বসে। এই চঞ্চল ছেলেকে বিন্দুমাত্র বিশ্বাস নেই। অঙ্কিতা সাবধানে এদিক ওদিক নজর বুলিয়ে হেঁটে যাচ্ছে। অতি নিকটে কারো জুতার খচখচ আওয়াজ কর্ণগোচর হতেই সহসা পিছন ফিরে তাকায়। হরিণী নেত্রদয়ে ভেসে ওঠে সায়রের পুলকিত মুখশ্রী। সায়র টেডি স্মাইল দিয়ে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে। অঙ্কিতা হাঁটার তালে সায়রও এতক্ষণ তার পিছু পিছু হাঁটছিল। সায়র দাঁত কেলিয়ে অঙ্কিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, জান্টুস, কি ব্যাপার? দাঁড়িয়ে পড়লে যে? আমাকে মিস করছিলে বুঝি? অঙ্কিতা ভুরু কুঁচকে ফেলল। তিরীক্ষিত মেজাজের সহিত বলে, আমি কেন আপনাকে মিস করতে যাব? থাক, আর মুখ ফুটে বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। কি বুঝেছেন? তোমার মনে কি চলছে? কি চলছে আমার মনে? সায়র কিঞ্চিত ঝুঁকে আসে, কণ্ঠ খাদে এনে হিসিয়ে বলে, সামথিং সামথিং। অঙ্কিতা ভুরু কুচকে তাকায়, তপ্ত শ্বাস ছেড়ে চওড়া গলায় বলল, আপনার এসব লজিক ছাড়া কথা জাস্ট অফ করুন। কথার আবার কোনো লজিক হয় নাকি? কথা কথাই। তা তুমি কি ঠোঁটের সার্জারি করেছো? আকস্মিক অপ্রত্যাশিত কথায় অঙ্কিতা ভ্যাবাচাকা খেয়ে গেল। নাকের পাটাতন ফুলিয়ে চাপা রাগী গলায় প্রশ্ন করল, আপনার কেন মনে হলো আমি ঠোঁটের সার্জারি করেছি? তোমার ঠোঁটজোড়া অতিরিক্ত স্রব আর ড্র দেখে মনে হচ্ছে সার্জারি করা, তাই জিজ্ঞেস করছি। সার্জারি করতেই পারো, দোষের কিছু না। অঙ্কিতা ঠোঁট উল্টে জবাব দেয়, আমার টাকা এত বেশি হয়ে যায়নি যে ঠোঁটের সার্জারি করে সেই টাকা অপচয় করব। সায়র দুষ্টু হেসে ফিসেল গলায় বলল, এত রাগ দেখাচ্ছ কেন? তুমি যখন রাগ করো তখন তোমাকে নাক মুখ বাঁকানো ছোট্ট একটা পেঁপের মতো দেখায়। অঙ্কিতা চোখ ছোট ছোট করে তাকায়। ভোঁতা মুখে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থেকে কটমট করে বলে, আপনি আমাকে পেঁপে বললেন? আমি পেঁপের মতো? সায়র হেসে কটাক্ষ করে বলল, ইউ নো হোয়াট জান্টুস, তুমি খুব কিউট। তোমাকে পেঁপে বলেছি প্রশংসা করে। এখন যদি রেগে গাল ফুলিয়ে রাখো তাহলে নিজেকে কন্ট্রোল করব কিভাবে? দেখা গেল তোমার ফুলিয়ে রাখা গালে কুটুস করে কামড় বসিয়ে দিলাম। তখন এর দায়ভার কিন্তু আমার থাকবে না, সম্পূর্ণ দায়ভার তোমার। অঙ্কিতা ঝট করে সায়রের কাঁধে একটা হালকা ধাক্কা দিল। রাগে ফোঁস শব্দ তুলে বলল, আমি আপনার নামে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব। সায়র শয়তানি হেসে স্বার্থপরদের মতো বলল, পেপে বলায় প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবে? যাও, করো, নো প্রবলেম। উল্টো তোমার লস। ভার্সিটির সিনিয়রদের সাথে খারাপ আচরণ করার জন্য তোমার যে আমি কী অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারছো না। দেখি প্রিন্সিপাল কার কথা বিশ্বাস করে, তোমার নাকি আমার? অঙ্কিতা হবাক হয়ে জানতে চাইল, আমি কখন সিনিয়রদের সাথে খারাপ আচরণ করেছি? আমাকে কি তোমার চোখে পড়ে না? আমি তো আপনার সঙ্গে খারাপ আচরণ করিনি, সেটা তুমি আর আমি জানি, আর কেউ না। আপনি একটা জাতা। সায়র হতাশ কণ্ঠে জানালো, এভাবে বলো না জান্টুস, বুকে লাগে। এই দুনিয়ায় তোমাকে ছাড়া আমার আর কে আছে বলো? ওই গুটি কয়েক গার্লফ্রেন্ড ওই তো রয়েছে। বিশ্বাস করো, ওদের জীবনে একটা চুমু খায়নি, শুধু নিজের বউকে খাবো বলে। পেঁপে ছাড়া যেমন খাবারের স্বাদ হয় না, তেমনি তুমি ছাড়া আমার জীবন চলবে না, সেটাই বোঝাতে চেয়েছি। অঙ্কিতা ভুরু কুঁচকে বলল, তাই বলে পেঁপের সঙ্গে তুলনা? আর আমি তো একবারও জিজ্ঞেস করিনি আপনি ওদের চুমু খেতেন কি না। সায়র যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলল, তোমাকে জিজ্ঞেস করতে হবে কেন? আমি নিজ দায়িত্বে হবু বউকে আগেভাগে জানিয়ে রাখতে চাই আমার ঠোঁট কতটা ভার্জিন, বুঝেছ? পথ ছাড়ুন, নয়তো আমি সত্যি সত্যি প্রিন্সিপাল স্যারকে নালিশ করব। সায়র ভয় পাওয়ার অভিনয় করে বলল, প্লিজ দয়া করে বিচার দিও না, আমার ভয় করছে। তুমি না পৃথিবীর সেরা ভয়ঙ্কর পেঁপে।
অঙ্কিতার রাগ হলো, তবে অধর কোণে কিঞ্চিত মুচকি হাসি ফুটে উঠল। ও জানে সায়র ওকে জ্বালানোর জন্য বলছে। হাসি চেপে গম্ভীর কণ্ঠে বলল, আপনি একটা পাগল। সায়র গোমরা মুখে উত্তর দিল, তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা করছো না। এত কষ্ট আর সহ্য হচ্ছে না অঙ্কু জান্টুস। শীতের রাত একা একা কাটানো যে কতটা কষ্টের সেটা তো ইনোসেন্ট আমি আর আমার ঠান্ডা কোলবালিশ বুঝতে পারে। হ্যাভেন হাতঘড়ি পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে আসলো। শু ক্যাবিনেট থেকে ঝকঝকে পালিশ করা জুতা বের করে পরে উঠে দাঁড়াতেই ছোট ছোট হাতে কেউ তার পা জড়িয়ে ধরল। হ্যাভেন গিবা বাঁকায়। টুটুল পোকায় ধরা দন্তপাটি বের করে হাসছে। হাতে তার হ্যাভেনের ওয়ালেট। ছেলের হাসি দেখে হ্যাভেনের অধরেও হাসির ঝলক দেখা যায়। ছোট্ট ছেলে টুটুল জীবনের সমস্ত মিষ্টি আনন্দ আর দুষ্টুমির মুহূর্ত প্রতীক হয়ে হ্যাভেনের জীবনে পদার্পণ করেছে। হ্যাভেন ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখে। টুটুলকে কোলে তুলে গালে চুমু খায়। টুটুল হাত বাড়িয়ে হ্যাভেনের পরিপাটি করা চুলগুলো অগাছালো করে দেয়। তৎক্ষণাৎ হ্যাভেনের মুখভঙ্গি পানশুটে হয়ে গেল। নিজের চুল, বডি ফিটনেস নিয়ে হ্যাভেন যথেষ্ট সচেতন আর সিরিয়াস। সবসময় নিজেকে পারফেক্ট বাবু সাজিয়ে রাখতে পছন্দ করে। টুটুলের ছোট্ট নাকে আলতো কামড় দিয়ে হ্যাভেন মুখ কালো করে বলে, আব্বুর লেট হচ্ছে না? দিলে তো আমার চুলের 12টা বাজিয়ে। টুটুল খিলখিল করে হেসে ওঠে। বাবার কথায় সে মজা পেয়েছে, কিন্তু হ্যাভেনের বেজার মুখ দেখে হাসি উবে যায়। আবার চুলের ভাঁজে হাত গুলিয়ে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা চালায়। পুরোপুরি না পারলেও মোটামুটি গোছাতে সক্ষম হয়েছে। ছেলের কাজে হ্যাভেন হাসল। হ্যাভেনের গালে আদর দিয়ে টুটুল ধীম স্বরে বলল, আব্বু তুমি জানো আমি তোমার জন্য চাঁদ আর তারা এনে দেব। আমার স্কুলের বন্ধুরা তাদের প্যারেন্টসদের এনে দিয়েছে। হ্যাভেন ছেলের ঠোঁটে চুমু খেয়ে স্মিত হেসে বলে, তুমি তো আমার ছোট্ট রাজা। তা আমি কি জানতে পারি আমার কলিজা কোথা থেকে চাঁদ আর তারা নিয়ে আসবে? টুটুল গোল গোল চোখে চেয়ে ভাবুকতা গলায় জবাব দিল, আকাশ থেকে নিয়ে আসব। আমি তো তোমার জন্য সব কিছু করতে পারি। হ্যাভেনের মনটা ভরে যায়। আনমনে নেত্রদয় ছলছল করে ওঠে। বার কয়েক পলক ঝাপটিয়ে তা লুকিয়ে ফেলার চেষ্টা করে। টুটুলের নিষ্পাপ মুখশ্রী দেখলে পান জুড়িয়ে যায়। হ্যাভেন না থাকলে সেদিন এই ছোট্ট পানটার কি হতো? ঝরে যাওয়া বেলি ফুলের ন্যায় ভেসে যেত কোনো মহাসমুদ্রে। অকাল মৃত্যু হতো হ্যাভেনের ছোট্ট কলিজাটার। টুটুলের দুষ্টুমির মধ্যে লুকিয়ে থাকে এক বিশাল পৃথিবী, যা শুধু তার আব্বুর জন্যই উজ্জ্বল। টুটুল আধো আধো গলায় পুনরায় বলল, তুমি যখন আমার পাশে থাকো আমি তখন পৃথিবীর সবচেয়ে সুখী ছেলে মনে করি আব্বু। হ্যাভেন টুটুলের কপালে স্নেহময় পোগারু চুমু দিয়ে উৎফুল্ল চিতে বলে, তুমি আমার পৃথিবী কলিজা, আমার চোখের মণি তুমি, আমার ভালো সেরা ছেলে। টুটুল ছোট্ট হাত দুটি হ্যাভেনের গলার চারপাশে মুড়িয়ে জড়িয়ে ধরে। বাবার গালে হাত দিয়ে বুলিয়ে দেয়। হ্যাভেন চোখের পানি নিয়ে টুটুলকে চুমু খেয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তুমি, শুধু আমার ছেলে না, তুমি আমার জীবন, আমার সব কিছু। অবশ্য আরেকজন আছে আমার হৃদয়ে দাপিয়ে বেড়ানো মানুষ, কিন্তু সেই মহারানী তো আমাকে পাত্তাই দেয় না। শেষের কথাটা বিড়বিড় করে বলল হ্যাভেন। বাবা ছেলের খুনসুটির মধ্যে হতে পুঁথির কারুকার্যে শোভিত পার্স, একটি খাতা আর একটা মোটা বই হাতে নিয়ে অরু ওদের সামনে এসে দাঁড়ায়। অরুকে দেখে টুটুল ভুবল ভুনানো হাসি দেয়। বিনিময়ে অরুও কিঞ্চিত মুচকি হাসল। আব্বু, সুন্দর আম্মু এসেছে। ছেলের কথায় হ্যাভেন সামনে দৃষ্টিতাক করল। অমনি ধনুকের ন্যায় অদৃশ্য কিছু একটা বুকে বিঁধল। গাত্রে গাত্রে ছুটে বেড়াচ্ছে সুখকর তীব্র আন্দোলন। বক্ষ পিঞ্জরে উথাল পাথাল ঢেউ হানা দিচ্ছে সবেগে। পলকহীন চোখে চেয়ে থাকলো অনিমেষ। নববধূর একই নেশা ধরানো রূপ। অরুর পানে একটি স্টাইলিশ টপস আর ফিটিংস লেডিস জিন্স প্যান্ট, গলায় আলতো করে জড়ানো স্কার্ফ, কানে ছোট পাথরের দুল, হাতে পাথরের কারুকার্য সোনালি রঙের মোটা ব্রেসলেট, চুলগুলো পুতুলের মতো রাবার ব্যান্ড দিয়ে ঝুটি করে বাঁধা, যা তাকে আরও কিউট লাগছে। ঠোঁটে ম্যাজেন্টা রঙের লিপস্টিক যেন তার সৌন্দর্য এক অনন্য উজ্জ্বলতা এনেছে। চোখে মোটা করে টানা কাজল অরুর মায়াময় দৃষ্টিকে আরও গভীর করে তুলেছে। থুতনিতে আপেলের মতো অল্প টোল আছে, যা অরুর স্নিগ্ধ মুখস্থিতে ফুটে আরও চমৎকার লাগছে।
এই সাজ দেখে হ্যাভেন থমকে দাঁড়ায়। তার বুকের গভীরে হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম। অরুর এই সৌন্দর্য আর ব্যক্তিত্বের মুগ্ধতা হ্যাভেনকে স্তব্ধ করে দেয়। মুহূর্তটা যেন সময়ের উপরে ভেসে থাকা এক অপরূপ অনুভূতি হয়ে ওঠে। হ্যাভেন তখন থেকে ড্রাইভিং সিটে বসে টিট করে শব্দ দিচ্ছে, অথচ অরুর তাতে কোনো ভাবান্তর ঘটল না। হ্যাভেনের মেজাজ খারাপ হচ্ছে। তাকে অফিসে যেতে হবে। অরুর ভার্সিটি যাবে আগে বললে সায়রের সাথে পাঠিয়ে দিত, কিন্তু এখন হ্যাভেনকে পৌঁছে দিতে হবে। কি হলো, গাড়িতে উঠছো না কেন? হ্যাভেনের কাট স্বর। অরু বিরক্ত ভঙ্গিতে উত্তর দিল, আমি আপনার সাথে যাব না, আপনি চলে যান। হ্যাভেন দাঁতে দাঁত চেপে বলে, আমি গাড়ি থেকে নামলে সেটা তোমার জন্য বিন্দু পরিমাণ ভালো হবে না অরু। বিনা বাক্যে চুপচাপ গাড়িতে উঠে বসো। অরুর কিছু কথা শোনাতে ইচ্ছে করছে, তবে শোনালো না। ঝগড়া করার জন্য পর্যাপ্ত সময় হাতে নেই। বাধ্য হয়ে গাড়ির পেছনের দরজা খুলতেই হ্যাভেন গম্ভীর কণ্ঠে ভেসে আসে, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? অরু তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, মানে? সামনে এসে বসো। অরু আর কথা বাড়ালো না। রাগী রুখ নিয়ে হ্যাভেনের পাশের সিটে বসে পড়ল। হ্যাভেন দক্ষ হস্তে ড্রাইভিং করছে। পাশে নির্লিপ্ত ভঙ্গিতে বসে রয়েছে অরু, যার চোখ ধাঁধানো সৌন্দর্যে আজ হ্যাভেন অন্য জগতে হারিয়ে যাচ্ছে বারংবার। এমনিতে মনের সাথে কত শত যুদ্ধ করে দিনরাত পার করছে, আর এই জঙ্গি মেয়ে কিনা তার হৃদয়টা দফা রফা করে দিচ্ছে। আর চোখে অরুকে দেখে চলেছে হ্যাভেন। আল্লাহ আল্লাহ করে আজ অ্যাক্সিডেন্ট না করলেই হয়। অরুর নজর ছুটে চলা চলন্ত গাড়িগুলোর দিকে। পাশে যে কেউ বসে আছে এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। অরু ও হ্যাভেনের সম্পর্কটা যেন কোনো এক অজানা দোলাচলে দুলছে। বাইরে থেকে তাদের সম্পর্কটা নিখুঁত মনে হয়। হ্যাভেন বলেছে তাদের মাঝে যা রাগ, অভিমান, ঝগড়া সব কিছু চার দেওয়ালের আড়ালে থাকবে। কেউ ন্যূনতম কিছু টের পেলে সেটা অরুর জন্য বিশেষ ভালো হবে না। কিন্তু অরুর হৃদয়ের গভীরে কোথাও এক তীব্র অস্বস্তি বাসা বেঁধে রয়েছে। ড্রাইভিং করতে করতে হ্যাভেন আর চোখে অরুকে পর্যবেক্ষণ করে ভরাট স্বরে বলে উঠল, ভার্সিটিতে যাচ্ছ নাকি কোনো পার্টিতে? অরু কপালের ভাঁজ ফেলে নির্লিপ্ত ভঙ্গিতে শুধায়, দিনের বেলা কিসের পার্টি? আপনার কেন মনে হলো পার্টিতে যাচ্ছি? হ্যাভেন ভুরু উঁচিয়ে বলে, যেভাবে ভূত সেজে বেরিয়েছ ভাবলাম হয়তো কোনো ভুতুরে পার্টিতে যাচ্ছ। অরু হ্যাভেনের দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলল, বাজে কথা বলবেন না, আপনার থেকে হাজার গুণ ভালো লাগছে আমাকে দেখতে। হ্যাভেন অবাক হওয়ার ভান করে খোঁচা মেরে বলল, ও হ্যাঁ, তুমি তো আবার নায়িকা ভিক্টোরিয়া, আমি তো ভুলেই গিয়েছিলাম। অরুর বিরক্তি আকাশচুম্বী। হ্যাভেনকে অসহ্য লাগছে। লোকটার গা জ্বালানো কথাবার্তা জাস্ট সহ্য হচ্ছে না। খেই হারিয়ে ক্ষিপ্ত মেজাজে ক্ষোভ প্রকাশ করে চেঁচিয়ে বলে ওঠে, মিস্টার হ্যাভেন তালুকদার, ডোন্ট ক্রস ইউর লিমিট। আই অ্যাম ওয়ার্নিং ইউ। নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে নির্বুদ্ধতার পরিচয় দিবেন না। কি ভেবেছেন আপনার টাকা আর ক্ষমতা আছে বলে যা খুশি করবেন? আপনার মতো টক্সিক টাইপের পুরুষকে দেখলে ক্ষণে ক্ষণে বিরক্ত ঘিরে ধরে চারপাশ। আপনাকে বিয়ে করে জীবন কেমন রঙহীন ধূসর বর্ণ ধারণ করেছে দিনকে দিন। খুশি মনে কোনো কাজ সঠিকভাবে করতে পারছি না। আমার জীবন নষ্ট করে দিয়েছেন আপনি। লজ্জা করেনি একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করতে? আপনি ভীষণ স্মার্ট। আই অ্যাম শিওর আমি অন্য একজন ছেলেকে পছন্দ করি, সেটা আপনি অবশ্যই জানেন। জানা সত্ত্বেও এরকম কেন করলেন বলুন, উত্তর দিন। নিজেকে ব্যক্তিত্ববান পুরুষ মানুষ মনে করলে কখনোই এটা আমার সাথে করতে পারতেন না। লম্বা ভাষণ সমাপ্ত করে অরু তপ্ত শ্বাস ছাড়ল। ভুরু কুঁচকে গরম চোখে হ্যাভেনের দিকে তাকিয়ে থাকলো। হ্যাভেনের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, তবে গাড়ি চালানোর সাথে অতি মনোযোগ সহকারে অরুর প্রত্যেকটা ধারালো বাক্য কর্ণকুহরে শ্রবণ করার শত চেষ্টা করেছে। কথাগুলো শুনে তার হাতের মুঠো একটু শক্ত হলো স্টিয়ারিং হুইলের উপর। পুরুষালী চোয়ালদয় কেমন ইস্পাতের ন্যায় শক্ত মনে হচ্ছে। হাত মাথার দুপাশে সাইডের শিরাগুলো ফুলে টান হয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য গাড়ির ভেতরে যেন নিস্তব্ধতা নেমে এলো। গাড়ির জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। চারপাশে শীতল প্রকৃতি যেন দুজনকেই স্বস্তি দিতে চাইছে, কিন্তু কতটা স্বস্তি দিতে সক্ষম
হয়েছে সেটা প্রকৃতি বুঝতে পারছে না। অরুর মন সেই প্রকৃতির সৌন্দর্যে মগ্ন হতে পারছিল না। তার ভেতরে যেন একটা ঝড় বইছে। হঠাৎ গাড়ি থামতে অরু চারপাশে তাকিয়ে অবলোকন করলো। ভেবেছে ভার্সিটি পৌঁছে গিয়েছে, কিন্তু না, এটা অন্য একটি গলির মোড়ে গাড়ি পার্ক করেছে হ্যাভেন। জায়গাটা কিছুটা শুনশান নিরিবিলি। লোকটা কি ভুল রাস্তায় এসে পড়েছে ডাকি? অরু কিছু বলবে তার আগে হ্যাভেন কর্কশ আওয়াজে বলে উঠল, গেট আউট অব দ্য কার। আমি তো আপনার গাড়িতে আসতে চাইনি, আপনি জোর করেছিলেন। এখন ভুলভাল রাস্তায় এনে নেমে যেতে বলছেন। আপনি ভারো স্বার্থপর মানুষ। হ্যাভেনের গুরু গম্ভীর স্বর, কুইকলি। অরু মুখ ঝামটি মেরে হ্যাভেনকে মনে মনে বকা দিয়ে গাড়ি থেকে নেমে গেল। এদিক ওদিক নজর বুলিয়ে ভিন্ন গাড়ির আশায় খোঁজ করতে লাগলো। অরুর পরপর হ্যাভেন গাড়ি হতে নেমে দাঁড়ায়। আচমকা অরুর হাতে টান অনুভব করলো। হ্যাভেন এক প্রকার টেনে অরুকে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে ফেলল। নিজেও গাড়ির ভেতর ঢুকে পড়ল। ফটাফট গাড়ির জানলাগুলো লাগিয়ে দিল। গায়ের কোট খুলে গাড়ির স্টিয়ারিংয়ে হুইলের সম্মুখে গ্লাসে কোটটা সুন্দর করে মেলে দিল। এটা সম্মুখের কাছে বলে গাড়ির ভেতরকার দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন আর কোনো সমস্যা হবে না। অরু চমকে উঠে ভ্যাবাচাকা খেয়ে চোখ বড় বড় করে হ্যাভেনের দিকে তাকিয়ে আছে। হ্যাভেন এখন নিজের শার্টের বোতাম খুলছে। তার ভাবসাব অস্বাভাবিক লাগছে। শার্ট খুলে ঢিল ছুঁড়ে মারে সামনের ড্রাইভিং সিটে। হ্যাভেনের শরীর এখন উন্মুক্ত। ব্যস্ত হাত বাড়িয়ে অরুর গলার স্কার্ফ খুলে ফেলল। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় অরু। চোখ দুটো যেন কোঠর ছেড়ে এক্ষুনি বেরিয়ে আসবে। ফ্যাল ফ্যাল করে নিষ্পভ দৃষ্টিতে চেয়ে রয়েছে হ্যাভেনের প্রেক্ষাপটের রক্তিম মুখশ্রীতে। চোখ দুটো রাগে জ্বলজ্বল করছে, যেন রক্ত বের হয়ে আসবে। স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত রক্তিম হয়ে রয়েছে। হ্যাভেনের বিদ্রোহী মন শরীরের শিরায় শিরায় অগ্নিকাণ্ডের দাবানলের ন্যায় রাগ টকবগিয়ে উঠেছে। হ্যাভেন বলিষ্ঠ হাতে অরুর চোয়াল চেপে ধরল। অনেকটা শক্ত করে ধরেছে। অন্য হাতে অরুর কোমর শক্ত করে পেঁচিয়ে কাছে নিয়ে আসে। ব্যথায় কুঁকড়ে গেল নাজুক অরু। চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। অতি সান্নিধ্যে নিজের মুখটা অরুর মুখের নিকট নিয়ে আসলো হ্যাভেন। কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, জাস্ট স্টপ দিস ননসেন্স রুড গার্ল। তোমার বেলাল্লাপানা উগ্র আচরণ মুখ বুজে সহ্য করি বলে কি ভেবেছ? যা মুখে আসবে, যা মন চাইবে তাই বলবে? নো, নেভার। হ্যাভেন তালুকদারকে এতটা সহজ মনে করো না। ইউ আর মাই ওয়াইফ। সেজন্য আমি চেয়েছিলাম তোমাকে সময় দিতে, যাতে আমাদের সম্পর্কটা কোনো তিক্ত অভিজ্ঞতার সাথে শুরু করতে না হয়। বাট আই এম রং। ইউ আর আ টোটালি স্টুপিড গার্ল। অরু ধাক্কা দিয়ে হ্যাভেনকে নিজের থেকে সরিয়ে দিতে চায়, পারে না। ঝাঁজ নিয়ে বলল, কি করছেন? ছাড়ুন, আর দূরে সরুন, আমরা রাস্তায় আছি। হ্যাভেন ছাড়ল না। রাগে ফুঁসছে সে। কুণ্ঠায় ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। তীব্র বেগে হানা দিচ্ছে পাহাড় সমান কোদ। হাতের জোর বাড়িয়ে গমগমে গলায় বলল, আই ডোন্ট কেয়ার হোয়ার আর ইউ, হোয়ার আর উই, ইট জাস্ট নট ম্যাটার। তোমার সাহস হলো কিভাবে আমাকে ওইভাবে কথা বলার? আমাকে তুমি পছন্দ করো না, আমার প্রতি অভিযোগ রয়েছে তোমার, আমি মানি, বুঝি। বিয়ের দিন থেকে ঘুরিয়ে পেঁচিয়ে সেসব কথা শুনিয়ে যাচ্ছ, তবুও কিছু বলিনি, হেসে উড়িয়ে দিয়েছি। কিন্তু আজ তুমি নিজের সীমা বাড়াবাড়ি রকমের লঙ্ঘন করেছ। আমার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার সাহস তোমাকে কে দিয়েছে? একটু থেমে দীর্ঘশ্বাস টানল হ্যাভেন। পুনরায় চওড়া গলায় বলে ওঠে, আসলে আমারই ভুল। ইয়েস, ইটস মাই ফল্ট। দিস আজ আ বিগ মিস্টেক। আমার উচিত হয়নি তোমাকে সময় দেওয়ার। বিয়ের দিন রাতে তোমার ডানা কেটে দেওয়া উচিত ছিল। ওই বিয়ে করে কি কেউ কাউকে সময় দেয় অপেক্ষা করার জন্য? কি কাউকে বিয়ে করে? তাহলে বিয়ে করার দরকার কি? বিয়ে ছাড়া অপেক্ষা করলেই পারে। আমি তোমার মন মানসিকতা, মানসিক স্বাস্থ্য, রোগ সুরক্ষার জন্য সময় দিতে চেয়েছি, কিন্তু তুমি সেটার যথাযথ মর্যাদা রাখতে পারলে না। কথার বান মেরে বুকটা ঝাঁঝরা করে দিয়েছ। তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? অফকোর্স নট। শরীর গরম করার জন্য বিয়ে করেছি, তাই তোমাকে আর সুযোগ দেব না।
নিজের অধিকার পুরোপুরি আদায় করে নেব। গুরুজনরা বলেন শুভ কাজে দেরি করতে নেই। বাক্যের ইতি টানে হ্যাভেন চোয়াল হতে হাত সরিয়ে নিল। অরু লম্বা শ্বাস টানল। এতক্ষণ শ্বাসনালী কণ্ঠনালীতে আটকে রয়েছিল শ্বাস যেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ভয়ে ক্ষুদ্র সত্তা কাঁপছে। তবে হ্যাভেন চোয়াল ছেড়ে সেকেন্ড ব্যয় করল না। অরু শ্বাস টেনে পাল্টা শ্বাস ছাড়ার আগেই অরুকে ধাক্কা দিয়ে সিটে শুইয়ে দিল। ঝুঁকে তুরন্ত অরুর টপসের গলার কাছের দুটো বোতাম খুলে দিল। গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল। অরুর চোখ খিচে বন্ধ করে নেয়। পুরো শরীর ঝঙ্কার তুলে দিচ্ছে। পেল্লব হাতে হ্যাভেনের মাথার চুল খামচে ধরে। কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। হ্যাভেন কাঁধে ধাক্কা দেওয়ায় অরুর নরম হাতটা ধরে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে সিটের সাথে চেপে ধরল। হ্যাভেনের রুডলিভাবে অরুর গলা ঘাড়ে চুমু দিচ্ছে আর কামড় দিচ্ছে। এক একটা কামড়ের সাথে নিজের সরু দাঁতের ছাপ স্পষ্ট রেখে দিচ্ছে। অরুর চোখ পুনরায় ভেজে উঠল, শব্দ করে কেঁদে উঠল। ব্যথায় চামড়া জ্বলে যাচ্ছে। ভয়ে হাত পা ভূমিকম্পের মতো কাঁপছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বহু কষ্টে আহত গলায় উচ্চারণ করল, ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি, যন্ত্রণা হচ্ছে আমার। হ্যাভেন মাথা উঠায়। অরুর অসহায় ভগ্ন মুখশ্রীতে নজর বুলিয়ে হঠাৎ বেহায়া নজর পড়ল অরুর তিরতির করা কম্পিত ওষ্ঠপটে। লিপস্টিক পরিহিত বধূয়ার উষ্ঠদয় যেন তাকে ডাকছে। নেশায় বুঁদ হয়ে সেদিকেই অগ্রসর হতে পুনরায় শুনতে পায় অরুর কাতর গলার কাঁপুনির আওয়াজ। আমার ভুল হয়ে গিয়েছে। আর আমি কখনো আপনাকে অসম্মান করে কথা বলবো না আপনার সঙ্গে। প্লিজ ছেড়ে দিন। কথায় কাজ হলো বটে। হ্যাভেন ঝটপট অরুর উপর থেকে উঠে পড়ে। কাঁধ গলিয়ে অরুর পিঠে হাত রেখে তাকে উঠে বসতে সাহায্য করে। অরুর এখনো ভয়ে থরথর করে কাঁপছে, শুকনো ঠোঁট গিলছে। অরুকে নিজের সাথে জড়িয়ে রেখে বোঝানোর স্বরে হ্যাভেন শান্ত কণ্ঠে বলল, প্রতিটা মেয়ের আত্মসম্মানবোধ থাকা উচিত। তুমি সবার সামনে আত্মসম্মান সহিত কথা বলবে, বিষয়টা দারুণ। আমিও চাই আমার বউ সকলের সামনে মাথা উঁচু করে চলুক। কিন্তু তুমি আমার সাথে বিয়ের পর থেকে 3টা দিন যেভাবে কথা বলেছ, এতে কি তোমার আত্মসম্মান বোধ বেড়ে গিয়েছে? স্বামীকে করা কথা শোনালে কি নিজেকে বাহাদুর ভাবা যায়? কোনো পুরুষ কি তোমার এরকম আচরণ সহ্য করবে? আমি হ্যাভেন, সহ্য করছি। জানি না আমার এত ধৈর্য কোথা থেকে এসেছে। অফিস আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখো, আমার সামনে দাঁড়িয়ে অনেক ক্ষমতাবান প্রভাবশালী মানুষ কথা বলতে ভয় পায়। তাদের কণ্ঠনালী কাঁপে। সেখানে তোমাকে আমি তেমন কিছুই বলি না। অবলীলায় আমার সাথে মিসবিহেভ করো তুমি। আরও কাদো কাদো মুখভঙ্গিতে পূর্ণ দৃষ্টিতে তাকায় হ্যাভেনের দিকে। পরপরই দৃষ্টি ফিরিয়ে নেয়। হ্যাভেনের নজর যায় অরুর গলার ভাঁজে। কেমন লাল হয়ে গিয়েছে। নরম চামড়া ফর্সা হওয়ায় পার্পল বর্ণ ধারণ করেছে। দাগগুলো সুস্পষ্টভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হ্যাভেন ঝুঁকে আসে। অরু হতবিহ্বল হয়ে পিছিয়ে যায়। মাথাটাকে ছিটের উঁচু নরম জায়গায়। অরুর ভয়, লজ্জার অস্বস্তিতে কুণ্ঠায় হাঁসফাঁস বিমূঢ় অবস্থা। হ্যাভেনের উষ্ণ গরম নিঃশ্বাস অরুর মুখমণ্ডল গলা জুড়ে আছড়ে পড়ছে। অরুর শরীর অবশ অবশ লাগছে, নড়তে পারছে না। হ্যাভেন পাত্তা দিল না অরুর উচাটান প্রতিক্রিয়া। নির্দ্বিধায় ওষ্ঠদয় এগিয়ে কামড়ের জায়গাগুলোতে আলতো করে ঠোঁট বুলিয়ে ভেজা চুমু খেলো। অরুর চোখ মুখ খিচে নিঃশ্বাস আটকে রইল। কিংখত পরিণাম পর হ্যাভেন সরে আসে। হ্যাভেন আলতো করে অরুর গালে এক হাত রেখে শীতল ভরাট গলায় বলে, তোমার এই সব আচরণ আমি আর টলারেট করব না। এখন থেকে যা বলবো মেনে চলবে। কথা নড়চড় হলে খবর আছে। উইল ইউ রিমেম্বার ইট? অরুর চোখ খুলে দুটো মাথা নেড়ে বলে ওঠে, হোম। হ্যাভেন কপাল কুঁচকে ফেলল। সন্দেহী গলায় শুধায়, ভবিষ্যতে আমার সঙ্গে অশোভন কথাবার্তা বলার আগে আজকের ঘটনাটা স্মরণ করবে। মাথা বিগড়ে দিলে পুরো শরীরে জখম করে ছাড়ব। আর এখন স্বীকার করছো ভয়ে, পরে আবার যদি ভুলে যাও বিশ্বাস করব কিভাবে? অরু হকচকানো দৃষ্টি ফেলে। ঘন পাপড়িযুক্ত নয়ন জোড়া মেলে বার কয়েক পলক ঝাপটায়। পিবট ঠোঁট জোড়া নেড়ে গোমরা মুখে বলে,
আপনি বলুন, কি করলে বিশ্বাস করবেন? হ্যাভেনের দুষ্টু চক্ষুদয় চকচক করে উঠল। বেপরোয়া মস্তিষ্কে সুযোগটা লুফে নিল। মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে আদেশ ছুড়ল, তেমন কিছু না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরলে বিশ্বাস করব। কি হহ? হ্যাভেন ধমকে বলল, শুনতে পাওনি? হোয়াট এভার, আই থিঙ্ক বাসর করাই বেস্ট অপশন হবে। অরু তৎক্ষণাৎ হ্যাভেনকে জড়িয়ে ধরে। হ্যাভেন ঠোঁট টিপে হাসে, গম্ভীর কণ্ঠে পুনরায় বলে, এটা কোনো হাগ হলো? বলছি একদম টাইট টাইট করে জড়িয়ে ধরবে, কথার খেলাপ হচ্ছে। অরু হাতের বন্ধন দৃঢ় করলো, যতটা পারল শক্তি খাটিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হ্যাভেন মিটিমিটি হেসে নিজেও আলতো করে জড়িয়ে ধরে তার ধালি লঙ্কাকে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ক্ষীণস্বরে আওড়ালো, আহ, বউ মানেই শান্তি। শীতের সময় হলে তো কোনো কথাই নেই, চলবে ইনশাআল্লাহ।